এগুলা আবাসিক হোটেলে নিয়ে কাজ করছে, আমার বাসাতে এগুলো করছে, আর বিভিন্ন জায়গায় ঘুরছে শুক্রবারে অফ ডে থাকলে। আচ্ছা, হোটেলে আপনাকে কতবার নিয়ে গেছে সেই ছেলে? হোটেলে 2বার নিয়ে গেছিল। হোটেলে 2বার নিয়ে গেছে। জি। আর কোথায় কোথায় নিয়ে গেছে? আর আমার বাসায় বেশিরভাগ গেছিল, মানে কিস্তি উঠছিল আমার বাসায় যেত। তারপর আমাদের মোহনগঞ্জের মধ্যে তো আর অনেক জায়গা ছিল, ঘুরতে নিয়ে যেত, কফি হাউসে নিয়ে যেত, এরকম ভাবে। বাবা মা যখন বাসায় না থাকতো তখন উনি যাইতো, উনি জিজ্ঞেস করতো আব্বা আম্মা কোথায়, তখন আমি বলতাম যে আব্বা বাসায় নেই, গ্রামে গেছে। আমার বাবা যেহেতু গৃহস্থের কাজ করে, তখন সে সেই সুযোগটা কাজে লাগাইতো। তাকে অনেকবার নিষেধ দেওয়া হয়েছিল। আপনার কি মানে রাতে যেত নাকি দিনে? না, সন্ধ্যার পরে বেশিরভাগ যাইতো। আর আমি যে জায়গাটাতে থাকতাম ওটা তারই কেন্দ্র ছিল, তার কেন্দ্র ছিল। সে যখন খুশি তখন যাইলো, এটা এলাকাবাসী মানে মাইন্ডের চোখে নিত না, যেহেতু উনি প্রতিদিনের টাকা কালেকশন করতেছে। এখন এলাকাবাসী এটা কিভাবে দেখছে আপনি যে এলাকাবাসী তো এটা তো বিশ্বাস করতে পারতেছে না। আর এলাকাবাসী যেটুক দেখছে, এখন এলাকাবাসী এটাই বলতেছে যে একটা মেয়ে জীবন এভাবে তো নষ্ট করা ঠিক না। ও তো ওই মেয়েটা মানে আমার বিষয়টা জানি শুনি, যেহেতু সে আমার কাছে আসছে, এলাকাবাসীও চায় যে এটা একটা সুষ্ঠু বিচার হোক। সে হয় আমাকে স্বীকৃতি হোক, নাই তো প্রশাসনিক মাধ্যমে তার শাস্তি চায়। এটা এলাকাবাসীও চায় যে এরকম যেন বিবাহিত মেয়েদের জীবন নিয়ে যেন খেলানেলা না করে। সমাজের মুখে এখন আপনি কি মুখ দেখাইতে পারতেছেন? সমাজের মুখে আমি কিভাবে মুখ দেখাই, এই সিচুয়েশনটা তো বুঝে নেই। একটা মেয়ে যখন ধর্ষণের কালি নিয়ে মিডিয়াতে প্রচার হয়, তখন সমাজ কোথায় থাকে? সমাজ তো আর থাকে না। আমি তো এখন মানে মরে গেছে এটাই, মানে বাচ্চা যে রয়েছে এরকমটা না, আমি মরা যাতে এক সমান কথা। আমি তো সমাজে মনে করেন এখন তো আমি ঘরতে বেরিয়ে গেলে আমার নিজে খুব ঘৃণা মনে হয়। আপনার এই বিষয়ে প্রচার হওয়ার পর আপনার কি কোনো প্রলোভন দেখিয়েছে এত টাকা হলে তুমি এটা ম্যানেজ করে দাও? হ্যাঁ, এই বিষয়টা হওয়ার পরে তারা বলতেছে মিডিয়াতে কোনো সাক্ষাৎকার দিবা না, যদি সাক্ষাৎকার দাও তাহলে তোমার জীবনে অনেক হুমকি হতে পারে। আর আমার বলতেছে যে 10 লাখ টাকা দিবে, এটা যেন মিউচার হয়ে যায়। পরে আমি বলছি 10 লাখ টাকা না, যদি 1 কোটি টাকাও দাও তারপর আমি টাকাতে আপোষ করবো না, হয় তুমি আমাকে বিয়ে করবা, আর নয়তো আমি প্রশাসনিকভাবে আমি তোমার শাস্তি চাই। আপনি কি ধরনের মামলা করেছেন? নারী ধর্ষণ। এখন এই ব্যাপারে কি আসামি গ্রেফতার করেছে? হ্যাঁ, ওর মানে যখন গ্রেপ্তার হয়েছে উনি 3 মাস জেল খাটছে। 3 মাস জেল কাটার পরে হাইকোর্টের থেকে উনি জামিনে বের হয়েছে। জামিনে বের হয়ে এখন উনি তো মীমাংসাতে আসে না, বরঞ্চ আরো উল্টাপাল্টা আমার নামে খারাপ খারাপ বদনাম বলতেছে। আমি খারাপ মানছি, আমি খারাপই আছি। ও তো জানি শুনি আমার জীবনে আসছে। প্রথম যখন আপনার সাথে কথা হয়েছিল আপনাদের প্রথমে সম্পর্ক, সম্পর্ক হ্যাঁ যখন হ্যাঁ, জড়াইলেন, জি জি, এমনি কিস্তিটা আছে, তারপর আপনার একটা সম্পর্ক কিভাবে হ্যাঁ প্রথম হ্যাঁ আপনাকে হ্যাঁ, কনভিন্স হ্যাঁ, করছে? অবশ্যই। একটু বলেন। ওর কাছ থেকে যখন কিস্তিটা মানে আমার লোনটা পাস হয়ে গেছে, তখন ও আমারে ফোন দিছে যে সীমা তুমি করবা, 2টা বাজে আসবা অফিসে, আসলে তোমার টাকাটা তুমি নিয়ে যাবা। তখন আমি 2টা বাজে গেছি আমার বাইকে নিয়ে, যেহেতু যে গার্জিয়ান থাকে একজন, ওনাকে নিয়ে গেছে টাকাটা করতে। তখন উনি আমার নাম্বার নিছে, নাম্বার নিয়ে আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে আপনি টাকাটা মানে বিভিন্নভাবেই উনি আমার বুঝাইতেছে। সন্ধ্যার পরে উনি আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি এত কষ্ট করেন, আপনার একটা মেয়ে আছে, আপনি একা থাকেন কেন, আপনি একটা বিয়ে করেন। এইভাবেই মানে সে আস্তে আস্তে আমার মনটারে জয় করে নিছিল। আমি যখন তার প্রতি মানে দুর্বল হয়েছে, তখন উনি আমার সাথে এরকম করছে। আমি তো একটা মেয়ে চাইলে কি মেয়েটার ইজ্জতকে একটা ছেলেকে দেয়া দেয়? আমার মতে তো দেয় না, কোনো মেয়ে তো দেয় না। প্রথম কি আপনাকে বেডে নিয়ে গেছিলেন নাকি এমনি স্বাভাবিকভাবে ঘোরাফেরা বা না, প্রথমে তো আর বেডে নিয়ে যায় না। প্রথমে তো মনে করেন ঘোরাফেরা, একটু কথাবার্তা বলছে। কোথায় কোথায় গিয়েছিল প্রথমে? এটা তো আমাদের মোহনগঞ্জে তো অনেক জায়গায় আছে, যেমন হ্যাঁ, ওসিপুর নিয়ে গেছে, আটপাড়া নিয়ে গেছে, তারপর হয়েছে যে হিজল বাগান নিয়ে গেছেন, আরো অনেক কফি হাউস আছে না, ওখানে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরছে গ্রাম। এমনি সে ওখানে আমাকে মানে এমনি হালকা পাতলা মানে গায়ে টাচ করতো, বলতে হাত ধরতো, এমনি কথাবার্তা বলতো। এটা আপনি তার মানে ওই সময় কি আপনি তার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলেন? না, তাকে আমি বুঝাইছি যে দেখো আমার যেহেতু একটা মেয়ে আছে, হ্যাঁ আমার যেহেতু স্বামী নাই, তুমি যেহেতু বিয়ে করে না, তোমার ফ্যামিলিতেও আমাদেরকে মেনে নিবে না। কয় আমি ফ্যামিলিকে আমি ম্যানেজ করবো, তোমার সমস্যা কি? হাজার হাজার ছেলেরা 4টা 5টা বাচ্চার মারে বিয়ে করতেছে, আর তুমি তো মাত্র একটা বাচ্চার মা। তো এইভাবে উনি আমাকে মূলত গাইল করছেন। আপনি বলেন যে স্টামে আপনার সিগনেচার নিয়ে মশিউরে আমার গায়ে হাত তুলছে, তারপরে হয়েছে যে ওর বাবা, হ্যাঁ, তারপরে হচ্ছে শহীদ ইসলাম ওর বাবার নাম, আর ওর মা মালেকা বেগম, ওর মা ছিল, ওর বোন লিমা ছিল, তারপরে ওর বোন জামাই ফারুকে ছিল, ওর আরেক চাস্তো বোনের জামাই ছিল আজাহার ছিল, তারপরে ওর চাস্তো বোনের জামাইয়ের ভাই কামাল উনি ছিল, তারপরে আবু তালেব ছিল, ওনারা ছিল। ওনারা মাধ্যম থেকে
আমার চাপ সৃষ্টি দিয়ে ইসলামে জোরপূর্বকভাবে আমার থেকে সিগনেচার নিছে। কি বলেছিল তখন আসলে আপনার চাপ সৃষ্টি? আমাকে যখন রুমে ঢুকাইছে বলছে যে তোমাদেরকে বিয়ে করাবো, এই কথা বলে রুমে ঢুকায় বলতেছে যে তুমি এখানে ইসলামে সিগনেচার দিবা, মানে ছেলের সাথে তোমার যত ডকুমেন্টস আছে অডিও ভিডিও, ছেলের সাথে আর কখনো কথা বলবো না, ছেলেও তোমার সাথে যোগাযোগ করবো না, মানে ওনারা ওনাদের মন গড়ার মতো একটা স্টাম্প তৈরি করছে, এখানে সিগনেচার দিতে হবে। তখন মনে করেন আমরা সিগনেচার দিতে চাই না, পরে বলছে যে সিগনেচার না দাও তাহলে বাহিরে গেট মানে লক করে ফেলাইছিল, তালা মারছিল, বলছে যে সিগনেচার না দাও তাহলে আমরা এখন পুলিশ ফোন দিয়ে আনবো, আইন না তোমাদের 2 ভাই বোনকে মাদক দিয়ে ধরায় দেবো। তখন মনে করেন জানের ভয় তো সবারই আছে, তাই না? তখন আমরা ওনাদের প্রস্তাব মাইনে আমরা সিগনেচার দিছি, দিয়ে ওখান থেকে বের হয়ে ওই স্টাম্প নিয়ে তার পরবর্তী আমরা নেত্রকোনা কোর্টে যাই মামলা করছি। না, যেহেতু আমার স্বামী নাই আর আমি যেহেতু মনে করেন একদম হয়ে গেছে না, আমারও তো জীবনে চলতে গেলে একটা সঙ্গী দরকার, একজন মানুষের দরকার। তো ও যেহেতু আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে সেই হিসাবে আমিও একটা সংসার করতে চাইছিলাম। হ্যাঁ, অবশ্যই আমি প্রমাণগুলো দেখাবো, ওর সাথে যে মামলা হয়েছে ওটাও দেখাবো, ওর বাবা মা যে আমাদেরকে বিয়ের কথা বলে নিয়ে যে মারধর করে স্টাম্প করছে এটিরও প্রমাণ আছে, আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। তারপর ও আমার সাথে যে খারাপ মিলামিশা করছে, ও তখন বলে যে তোমার সাথে যে আমি মিলামিশা করছি তাতে প্রমাণ কি? তখন আমি প্রমাণ হিসেবে যখন দেখছি সে মানে আমার সাথে পল্টি খাইতেছে, তখন আমি প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্টস করে রাখছি। তখন আমি এই যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তারপরে ওনার সাথে আমার অন্তরঙ্গের কিছু মুহূর্ত ছবি আছে, এটা আমি দেখাতে পারবো চাইলে। আচ্ছা, হোটেলে আপনাকে কতবার নিয়ে গেছে সেই ছেলে? হোটেলে 2 বার নিয়ে গেছিল। হোটেলে 2বার নিয়ে গেছে। জি। আর কোথায় কোথায় নিয়ে গেছে? আর আমার বাসায় বেশিরভাগ গেছিল, মানে কিস্তি ছিল আমার বাসায় যেত। তারপর আমাদের মোহনগঞ্জের মধ্যে তো আর অনেক জায়গা ছিল, ঘুরতে নিয়ে যেত, কফি হাউসে নিয়ে যেত, এরকম ভাবে বিভিন্ন জায়গায় যে এই কাজগুলোই করতেছে। বিভিন্ন জায়গায়, তো সব জায়গাতে তো এগুলা আবাসিক হোটেলে নিয়ে কাজ করছে, আমার বাসাতে এগুলো করছে, আর বিভিন্ন জায়গায় ঘুরছে শুক্রবারে অফ ডে থাকলে। আমি এখন একটাই চাই দেশবাসীর কাছে এবং প্রবাসীদের কাছে, কারণ দেখেন আমার মা নাই, মা মারা গেছেন, আমার বাবা না থাকার মতো, আমার একজন বড় ভাইও নাই আমার পাশে দাঁড়াবে। আজকে আপনাদের সন্তান যদি ভুল করতো আপনারা কি তাকে ফালাই দিতেন? শাসন করে ঠিকই আপনাদের বুকে টাইনা নিতেন? আপনাদের ছোট বোনে ভুল করলে কি আপনারা ফালাই দিতেন? অবশ্যই বুঝায় ঘরের মেয়ে ঘরে নিয়ে যেতেন। এখন আমি একটা যেহেতু ভুল করে ফালাইছি, যাই না বা অজান্তে, মশুর আমাকে দুর্বলতার জায়গায় হাত দিছে বা বিয়ে করার জন্য, বা আমিও বিয়ে করার জন্যই যেহেতু একটা সংসার খোঁজার জন্য যেহেতু এরকম হয়ে গেছে, এখন আমি সব কিছুর পরে চাই যে মশুরের শাস্তি চাই। ও বিয়ের নামে প্রলোভন দেখাই করছে, এরকম যেন কোনো মেয়ের জীবন যেন নষ্ট না করতে পারে। আজকে আমি মিডিয়াতে মুখ খুলছি, আমার মতো হাজারো মেয়ে আছে যারা মিডিয়াতে মুখ খুলে না, লজ্জা শরমে, আত্মীয় স্বজনের ভয়ে, কিন্তু আমি তো সব কিছু অতিক্রম করে মুখ খুলছি, যেহেতু আমার একটা মেয়ে আছে, আমার বাঁচতে হবে। আমি যদি মরে যাই আমার মেয়েটারে দেখবে কে? আমি এটাই চাই দেশবাসীর কাছে যে আপনারা সবাই আমার পাশে থাকেন। আমার সত্যতা আমি তুলে ধরছি এবং ডকুমেন্টস আরও দেব প্রয়োজনে, আপনারা এটা আমার পাশে থাইকা আপনারা ন্যায় বিচার করে দেন। আমার আগে হাজবেন্ডের সাথে মানে ডিভোর্স হয়েছে প্রায় 3 বছর, 4 বছর রানিং চলতেছে। আর 3 বছর পরে আপনার এই যে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে। সম্পর্ক। জি। আচ্ছা, তখন আপনি যখন সম্পর্ক করেছিলেন আপনার মেয়ে বলছেন যে মেয়েটা কোথায় ছিল? আমার মেয়ে মূলত দাদা দাদির কাছে থাকে, আমার কাছে মাঝে মাঝে থাকে পড়াশোনার জন্য। ওর বাবা মা মানে ওর দাদা দাদির কাছে বেশিরভাগ রাখা হয়, যেহেতু আমার মা নাই, আমার মা মারা গেছে। আমি যেহেতু পেটের জন্য ভাই অনেক কাজই তো করতে পারি, কিন্তু আমার মেয়ে ছোট্ট বাবু, ওরে নিয়ে নিয়ে তো আমি জায়গায় জায়গায় ঘুরতে পারি না, জায়গায় জায়গায় তো ব্যবসার কাজে যেতে পারি না। তো আমার মেয়ের মানে ভালোর জন্য ওর দাদা দাদির কাছেই রাখছি। আচ্ছা, আমার একটু জানার ইচ্ছা ছিল, অনেকে কমেন্ট করে, সেটা হলো আপনার আগের স্বামীর সাথে কিভাবে ডিভোর্স হয়? আগের বা কেন divorce হয়? হ্যাঁ, আমার আগের স্বামীর সাথে কেন ডিভোর্স হয়েছে, আমার আগের স্বামীর সাথে যখন আমার বিয়ে হয়েছে, সংসার কি জিনিসটা ওটা মানে আমিও বুঝি নাই। আর ও মূলত মনে করেন বাইরে থাকতো, বুঝছেন। কতদিন মানে কত বয়স আপনার বয়স ছিল তখন? কত আমি যত এই 15-16 বছর ছিল এরকম, মানে একটা মানে জানি না আমাদের দুজনের সংসারটা কেন ভাঙছে, আল্লাহ ভালো জানে। কিন্তু আপনার যে আগের যে স্বামী ছিল আসলে সে কি আসলে কোনো শারীরিক দুর্বলতা ছিল কি? না না না, ওনার প্রতি কোনো আমার অভিযোগ নাই। এটা হয় আমার কপালে ছিল না, ভাগ্যে ছিল না, এর জন্য ওনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আর ওই বিষয়টা নিয়ে আমি কথা না বলতে চাই। না না, একটু যাই, যেহেতু বললেন মানে আপনি যে বললেন সে কি তখন প্রবাস থেকে এসে আপনাকে বিয়ে করেছেন নাকি আপনাকে বিয়ে না, করে উনি প্রবাসে গিয়েছেন? প্রবাসে ছিল, মানে রিয়াদে ছিল, 8 বছর ছিল। তখন প্রবাস থেকে আসার পরে 2-3 মাস পরে সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে তখন সংসার বয়স কতদিন ছিল? ওখানে মানে তার সাথে মানে বিয়ের সম্পর্ক কতদিন ছিল? বিয়ের সংসার বয়স? ওখানে আমার বিয়ের বয়স ছিল যে আপনার 1 বছর 1.5 বছর সংসার করছে ওনার সাথে। 1-1.5 বছরের মধ্যে মানে বাচ্চা হয়। বেবি মানে বিয়ের প্রথম
বছরে আমাদের বেবি চলে আসে। আর এখন বাচ্চার বয়স কত? এখন আমার মেয়ের বয়স চলতেছে 5 বছর, যা 6 বছরে পড়ছে।